আসসালামু আলাইকুম। নতুন একটা গল্প শুরু করছি। আশা করছি গল্পটা অনেক ভালো লাগবে তোমাদের। গল্পটা শুরু থেকে ফানি কিন্তু লাস্টে একটু অলৌকিক টাইপের। হারিয়ে যাচ্ছে গল্প দুনিয়ায়। এই সজীব, তুই জানিস আমাদের গ্রামে পাড়া প্রতিবেশী কি বলে? আমাদের গ্রামে নাকি রাতে পরী আসে। আমি তখন বললাম, তো এখন কি করবি? পরীটার কাছে গেলে পরীটা তোকে ঘাড় মটকে দেবে আর তোকে বাঁশগাছের সাথে ঝুলিয়ে রাখবে। সালাউদ্দিন তখন বলল, এখন তাহলে দেখতে যাবি? না রে বন্ধু, আমি যাব না। তোরা যা, কারণ আমার বাড়ি থেকে বকবে। বারবার করে মানা করেছে। সজীব আমতা আমতা করে বলল। সালাউদ্দিন ক্ষেপে গিয়ে বলল, ধুর বেটা, তুই আস্ত একটা ডরপোক। পরী তোকে ঘাড় মটকাবে নাকি তোকে দেখে নিজেই উড়ে পালাবে তার ঠিক নেই। চল তো। এমন সময় আমাদের আরেক বন্ধু পল্টু, যে এতক্ষণ মনোযোগ দিয়ে একটা বাটার বন চিবোচ্ছিল, সে গম্ভীর মুখে বলল, শোন সজীব, পরী যদি ঘাড় মটকায়, মটকাবো, কিন্তু ভাবতো একবার, পরী যদি ডানাকাটা সুন্দরী হয় আর আমরা যদি না যাই, তাহলে তো সে একা একা মন খারাপ করবে। চল, অন্তত পকেটে করে দুটো ললিপপ নিয়ে যাই, যদি পরী রাগ করে ওগুলো দিয়ে ঘুষ দেব। আমি পল্টুর দিকে তাকিয়ে বললাম, তোর মাথায় কি সারাদিন ফাজিল বুদ্ধি ছাড়া কিছু ঘোরে না রে? পরী কি তোর ললিপপ খাওয়ার জন্য বাঁশঝাড়ে বসে আছে? পল্টু বলল, আরে ট্রাই করতে ক্ষতি কি? শেষমেশ সজীবের ভয় ভাঙাতে আমরা তাকে জোর করে রাজি করালাম। ঠিক হলো, আজ রাত 12টায় আমরা সবাই বাঁশঝাড়ের পাশে জড়ো হব। সজীব বাড়ি থেকে চোরের মতো পা টিপে টিপে বের হওয়ার সময় ভয়ে নিজের স্যান্ডেল জোড়া হাতে নিয়ে নিল, যাতে হাঁটার কোনো শব্দ না হয়। তারপর দেখি পল্টু বাড়ি থেকে বেরিয়ে আসছে। বেশ একটা হিরো হিরো ভাব মারছে। আমি ওর ভাব দেখে বললাম, এত ভাব মারার কোনো কারণ নেই। পরীকে দেখে যেন আবার প্যান্টটা ভিজে না যায়। পল্টু তখন কলার ঝাঁকিয়ে বলল, আরে না, এমন কিছু হবে না, চল। আমি তো পরীকে দেখার পর একটা সেলফি তোলারও প্ল্যান করে এসেছি। এরপর আমরা তিনজন চোরের মতো পা টিপে টিপে সেই বাঁশঝাড়ে গেলাম। তারপর একটা ভাঙা কালভার্টের ওপর অনেকক্ষণ বসে থাকলাম। কিন্তু কই, এখানে তো পরী অনেক দূরের কথা, একটা জোনাকি পোকাও উড়ছে না। উল্টো ঝাঁকে ঝাঁকে মশা এসে আমাদের কামড়ানো শুরু করেছে। সালাউদ্দিন চুলকাতে চুলকাতে বলল, পরী তো আমাদের দেখা দিচ্ছে না, কিন্তু মশারা ঠিকই আমাদের কামড়ে কামড়ে পরী দেখাচ্ছে। পল্টু তখন বলল, ধুর ব্যাটা, পরী মনে হয় আজ কোনো বিয়েবাড়িতে দাওয়াত খেতে গেছে, চল বাড়ি ফিরে যাই। ঠিক তখনই সজীবের মোবাইলটা ভাইব্রেট করে উঠল। আমরা সবাই ভয়ে লাফিয়ে উঠলাম। সজীব পকেট থেকে ফোন বের করে দেখল তার আম্মু ফোন দিচ্ছে। ভয়ে সজীবের মুখ শুকিয়ে আমসি হয়ে গেল। সে ফিসফিস করে বলল, সর্বনাশ হয়েছে রে, আম্মু জেনে গেছে আমি ঘরে নেই। এখন পরী যদি ঘাড় নাও মটকায়, আম্মু বাড়ি ফিরলে ঝাড়ু দিয়ে আমার পিঠের চামড়া মটকে দেবে। আমরা যখন সজীবের অবস্থা দেখে হাসাহাসি করব ভাবছি, ঠিক তখনই আমাদের ঠিক মাথার ওপরের বাঁশগাছটা মটমট করে অদ্ভুত শব্দে নড়ে উঠল। চারদিকের মশাগুলো হঠাৎ উধাও হয়ে গেল, আর এক নিমেষেই চারপাশটা একদম বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সালাউদ্দিন ওপরের দিকে টর্চের আলো ফেলতেই আমাদের সবার হাত পা জমে বরফ হয়ে গেল। কারণ বাঁশের মগডালে সাদা ওড়না পরা কেউ একজন উল্টো হয়ে ঝুলে আমাদের দিকেই তাকিয়ে আছে। পল্টুর চিৎকার শুনে আমার যখন হুঁশ ফিরল, তখন চারপাশের পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। সালাউদ্দিন আর পল্টু অলরেডি মাঠের দিকে এমন জোরে দৌড় লাগিয়েছে যেন অলিম্পিকে সোনা জিততে যাচ্ছে। পল্টু দৌড়াতে দৌড়াতে পেছন ফিরে শেষবার চেঁচিয়ে বলল, পালা মারুফ, দাঁড়িয়ে থাকলে পরীর পেটে যাবি। এতক্ষণে আমার শরীরের জড়তা ভাঙল। আমি বুঝতে পারলাম, এখানে আর এক সেকেন্ড দাঁড়িয়ে থাকা মানেই সাক্ষাৎ যমদূতের মুখোমুখি হওয়া। কারণ বাঁশের মগডালে ঝুলে থাকা সেই রহস্যময় মেয়েটার শরীরটা ছিল ভীষণ অদ্ভুত এবং ভয়ঙ্কর। তার হাত পাগুলো সাধারণ মানুষের মতো ছিল না, কেমন যেন বাঁকা আর অবাস্তব রকমের লম্বা। আর তার গায়ের চামড়া এতটাই ফ্যাকাশে সাদা ছিল যেন মনে হচ্ছিল কোনো লাশ জীবন্ত হয়ে উঠেছে। সবচেয়ে বড় কথা, অত ওপর থেকে সে যখন আমাদের দিকে তাকাল, তার চোখ দুটো অন্ধকারে সাপের চোখের মতো জ্বলজ্বল করছিল। আমি আর এক মুহূর্ত নষ্ট না করে উল্টো ঘুরলাম এবং জীবনের সেরা দৌড়টা লাগালাম। পেছনে তাকালে যদি ভয় আরও বেড়ে যায়, তাই সোজা সামনের দিকে তাকালাম। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আমি যতই জোরে দৌড়াচ্ছি, আমার মনে হচ্ছিল পেছন থেকে সেই খিলখিল হাসির শব্দটা একদম আমার কানের কাছে চলে আসছে। দৌড়াতে দৌড়াতে একসময় আমি সালাউদ্দিন আর পল্টুকে ধরে ফেললাম। আমরা তিনজন একছুটে সজীবদের বাড়ির উঠোনে এসে আছাড় খেয়ে পড়লাম।
আমাদের সবার বুক কামারের হাঁপড়ের মতো ওঠানামা করছে, কপাল বেয়ে ঘাম ঝরছে। পল্টু হাঁপাতে হাঁপাতে বলল, দোস্ত, ওটা কোনো ভালো পরী ছিল না, ওটা নির্ঘাত কোনো পেতনি বা ডাইনি। আমরা যখন একটু শান্ত হয়ে চারপাশটা খেয়াল করলাম, তখন হঠাৎ একটা জিনিস আবিষ্কার করে আমাদের কলিজা শুকিয়ে গেল। আমরা তো তিনজন দৌড়ে এসেছি, সালাউদ্দিন, পল্টু আর আমি মারুফ। কিন্তু সজীব কোথায়? সজীব কি আমাদের সাথে দৌড়ে আসেনি, নাকি সে এখনও সেই বাঁশঝাড়েই আটকে আছে? ঠিক তখনই সজীবদের বাড়ির পেছনের আমগাছটার দিক থেকে একটা চেনা কণ্ঠের ফিসফিসানি শোনা গেল, তোরা আমাকে ফেলে চলে এলি? তারপর আমরা ভয়ে ভয়ে তিনজনা আম গাছের দিকে গেলাম। আমরা যা দেখেছি তাই দেখে আমাদের রক্ত হিম হয়ে ঠান্ডা হয়ে গেল। দেখেছি আমাদের প্রিয় বন্ধুটার লাশ চিবিয়ে চিবিয়ে খাচ্ছে একটি অবয়ব। তারপর আমরা জোরে একটা চিল্লাই। সেই অবয়বটি তখন বলে, খাবি? এটা অনেক টেস্ট, তোরা একটু নিয়ে ধর, এই নে। আমরা এগুলো দেখে আর ধরে রাখতে পারলাম না, দেই সবাই দৌড় বাড়ির দিকে। আর সে অবয়বটি তখন জোরে জোরে হাসতে থাকে আর বলে, সবাই মরবি। এই বলে সে জোরে জোরে হাসতেই থাকে। তারপর আমরা চলে আসি দাদুর বাড়িতে। দাদু তখন বলে, কি হলো রে তোদের? আমরা তখন দাদুকে বলি, পানি দাও আগে, তারপর বলছি। দাদু যখন এক গ্লাস করে পানি দেয়, তারপর আমরা সব খুলে বলি। দাদু শুনে বলে, হ্যাঁ, বুঝতে পারছি। আসলে যে পরীটাকে খারাপ মনে করছিস, ও আসলে খারাপ না। ওখানে আশেপাশে অনেক জিন ঘোরাঘুরি করে, তোরা হয়তো কোনো জিনের পাল্লায় পড়েছিস। তারপর দাদু আমাকে কিছু দোয়া পড়ে মাথায় ফুঁ দেয়, আর আমার বন্ধুদেরও দেয়। আমি তখন দাদুকে জিজ্ঞেস করি, তাহলে আমাদের বন্ধুটার কি হলো? দাদু তখন বলে, ও আর এই পৃথিবীতে নেই। আমরা তখন সবাই কান্না করে দেই আর বলি, কি বলছো দাদু এসব? দাদু তখন বলে, মানে ওকে জিন রাজ্যে ধরে নিয়ে গেছে এবং আটকে রেখেছে। তো প্রিয় লিসেনার্স, আপনাদের মাথায় হয়তো এই চিন্তাটা আসতে পারে, দাদু এত কিছু জানল কি করে? আসলে দাদু আগে কবিরাজি করত। একটা সমস্যার কারণে বন্ধ করে দিয়েছে কবিরাজি। আবার ফিরে আসি গল্পে। গল্পের এই মোড়টা কিন্তু বেশ দারুণ হয়েছে। বিশেষ করে লিসেনার্সদের উদ্দেশ্যে দাদুর অতীত নিয়ে কথা বলার আইডিয়াটা চমৎকার। এরপর দাদু তখন বললেন, আমার পক্ষে সজীবকে ফিরিয়ে আনা সম্ভব না, কিন্তু এক গভীর জঙ্গলে একজন সাধক থাকেন, যিনি আমার গুরু। তার কাছে গেলে হতে পারে তোর কাজটা সম্ভব। আমরা সবাই এক বাক্যে বলে উঠলাম, হ্যাঁ দাদু, আমরা যাব। সজীব আমাদের সবচেয়ে ভালো বন্ধু। ও যদি বাড়ি না ফেরে, তবে ওর বাবা মা চিন্তায় শেষ হয়ে যাবেন। আমরা ওকে এভাবে ফেলে রাখতে পারি না। তাই ঠিক হলো, কাল সকালেই আমরা রওনা দেব সেই তান্ত্রিক গুরুর উদ্দেশ্যে। এরপর আমরা যার যার বাড়ি চলে এলাম, কিন্তু সারা রাত আমাদের চোখে এক ফোঁটাও ঘুম এল না। চোখের সামনে বারবার সজীবের সেই চেহারা আর বাঁশঝাড়ের সেই ভয়ঙ্কর দৃশ্যটা ভেসে উঠছিল। সকাল হওয়ার জন্য আমরা প্রতিটা মুহূর্ত গুনতে লাগলাম। পরদিন ভোরবেলা সূর্য ওঠার আগেই আমরা তিন বন্ধু আর দাদু মিলে রওনা হলাম সেই অচিন জঙ্গলের দিকে। চারপাশটা কুয়াশায় ঢাকা, আর বুকভরা ভয় আর আশা নিয়ে আমাদের যাত্রা। জঙ্গলের পথটা ধরে আমরা যত এগোচ্ছিলাম, চারপাশটা ততই অন্ধকার আর থমথমে হয়ে উঠছিল। দিনের বেলাতেও সূর্যের আলো ঠিকমতো নিচে পৌঁছাতে পারছিল না। বড় বড় গাছের ডালপালা যেন আমাদের পথ আটকে দাঁড়িয়ে আছে। হঠাৎ করেই বনের নীরবতা ভেঙে এক অদ্ভুত পাখির ডাক শোনা গেল। পল্টু ভয়ে সালাউদ্দিনের হাত শক্ত করে চেপে ধরল। দাদু আগে আগে হাঁটছিলেন, তার হাতে একটা পুরনো লাঠি, আর মুখ বিড়বিড় করে কি যেন দোয়া পড়ছেন। খানিকটা পথ যাওয়ার পর কুয়াশার ভেতর থেকে একটা পুরনো কুঁড়েঘর ভেসে উঠল। ঘরের সামনে জ্বলছে ধুনির আগুন, আর তার পাশে জটাধারী এক বৃদ্ধ সাধক চোখ বন্ধ করে বসে আছেন। ইনি দাদুর গুরু। আমরা কাছে যেতেই তিনি চোখ না খুলেই গম্ভীর গলায় বলে উঠলেন, এসেছিস? আমি জানতাম তোরা আসবি, কিন্তু যে গেছে তাকে ফিরিয়ে আনা সহজ নয়। আমি হাত জোড় করে বললাম, বাবা, আমাদের বন্ধু সজীবকে বাঁচানোর একটা উপায় বলে দিন। ও জিনের রাজ্যে বন্দী। তান্ত্রিক গুরু এবার চোখ খুললেন। তাঁর চোখ দুটো সাধারণ মানুষের মতো নয়, কেমন যেন তীক্ষ্ণ আর রহস্যময়। তিনি দাদুর দিকে তাকিয়ে বললেন, তুই জানিস রহমত, এই কাজ কতটা ঝুঁকিপূর্ণ। আজ অমাবস্যার রাত। আজ মাঝরাতে জিনের রাজা সজীবকে চিরদিনের জন্য তাদের রাজ্যে নিয়ে যাবে। তার আগে যদি উদ্ধার করতে না পারিস, তবে সজীব আর কোনোদিন ফিরবে না। আমরা ভয় পেয়ে গেলাম, কিন্তু দাদু আমাদের অভয় দিয়ে বললেন, গুরুদেব, উপায়টা বলে দিন।
তান্ত্রিক গুরু তার ঝোলা থেকে একটা পুরনো তামার প্রদীপ আর কিছুটা কালো সর্ষে বের করে আমাদের দিলেন। তারপর বললেন, আজ রাতে ঠিক 12টায় আবার সেই বাঁশঝাড়ে যেতে হবে। এই প্রদীপটি জ্বালিয়ে সেখানে রাখতে হবে। প্রদীপের আলো যতক্ষণ জ্বলবে জিনেরা তোদের সামনে আসতে পারবে না। কিন্তু মনে রাখিস, সজীবের অবয়ব যখন তোদের সামনে আসবে সে তোদের নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করবে, তোদের নাম ধরে ডাকবে, কাঁদবে, কিন্তু কোনো অবস্থাতেই প্রদীপের বৃত্ত থেকে বের হওয়া যাবে না। যদি কেউ ভয় পেয়ে বৃত্তের বাইরে যায় তবে সে আর ফিরবে না। আর ঠিক 12টা বেজে 15 মিনিটের মধ্যে এই কালো সর্ষেগুলো চারদিকে ছিটিয়ে দিতে হবে। তাহলেই জিন রাজ্যের দরজা খুলে যাবে আর সজীব মুক্ত হবে। আমরা প্রদীপ আর সর্ষে নিয়ে দাদুর সাথে আবার গ্রামের দিকে রওনা হলাম। আমাদের হাতে সময় খুব কম। আজ রাতেই সজীবকে ফিরিয়ে আনার শেষ লড়াই। তারপর প্রদীপের আলোটা নিয়ে বাড়িতে আসলাম। দাদু তখন বলে, বাড়ি থেকে ভাত খেয়ে এসে 1 ঘন্টা পরে চলে আয় আমাদের বাড়িতে। আমরা সবাই আচ্ছা বলে চলে যাই বাড়িতে ভাত খেয়ে এখন বিশ্রাম নিলাম। একটু পরে দেখি জানালার দিয়ে নীল কালার একটা আলো ঘরে প্রবেশ করছে। আমি যখন একভাবে দেখতে থাকি সেটার দিকে, তার পাশে আলো থেকে একটি মেয়ের রূপ নেয়। আমি তখন ভয় পেয়ে গেলাম। জিজ্ঞেস করি, কে তুমি? মেয়েটি যখন 1 পা এগিয়ে এসে বলে, আমার নাম রেশমা। আমি তখন বললাম, আপনি এখানে কি করছেন? আর এখানে কি করে এলেন? মেয়েটা তখন বলে, আপনি যে কবিরাজের কাছে গিয়েছিলেন উনি একটি ভণ্ড কবিরাজ। আপনার সব উত্তর দেব, তার আগে আপনাকে কিছু জিনিস দেখাতে চাই। আমি তখন বলি, তো কি জিনিস দেখাতে চাও? রেশমা তখন বলে, আমার সাথে চলুন, নিজের চোখে দেখুন। তারপর মেয়েটি শূন্যে হাত ঘোরায়, সঙ্গে সঙ্গে আকাশ থেকে নেমে আসলো একটা ঘোড়া। আমি অবাক হয়ে গেলাম। ঘোড়াটার পিঠে ছিল 2টি ডানা। একে বলা হয় পক্ষীরাজ ঘোড়া। আমি অনেক গল্পের বইয়ে শুনেছি। মেয়েটা তখন বলে, এই ঘোড়াটার উপর ওঠো। আমি তখন ভয়ে পক্ষীরাজ ঘোড়াটা ডানা ঝাপটে কুয়াশা আর মেঘের বুক চিরে যত ওপরের দিকে উঠছিল, নিচের ঘরবাড়ি আর গাছপালাগুলো ততই ছোট হয়ে আসছিল। আমার বুকের ভেতর তখন ভয় আর বিস্ময়ের এক অদ্ভুত লড়াই চলছে। একদিকে নিচে পড়ে যাওয়ার ভয়, অন্যদিকে মেঘের ওপর দিয়ে উড়ে যাওয়ার রোমাঞ্চ। রেশমা আমার ঠিক পাশেই শূন্যে ভেসে উঠছিল। আমি বাতাসের শোঁসো শব্দের মধ্যেই চেঁচিয়ে জিজ্ঞেস করলাম, রেশমা, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আর তুমি তান্ত্রিক দাদুকে ভণ্ড কেন বললে? রেশমা শান্ত গলায় বলল, ধৈর্য ধরো মারুফ। ওই তান্ত্রিক তোমাদের সজীবকে বাঁচানোর বাহানা করে আসলে নিজের একটা পুরনো প্রতিশোধ নিতে চাইছে। সে তোমাদের এমন এক বিপদের মুখে ঠেলে দিচ্ছে যেখান থেকে তোমরা কেউ আর ফিরে আসতে পারবে না। ওই প্রদীপ আর কালো সর্ষে আসলে জিনদের বন্দি করার ফাঁদ, সজীবকে বাঁচানোর উপায় নয়। কথা বলতে বলতেই ঘোড়াটা মেঘের রাজ্য পার হয়ে এক অদ্ভুত জায়গায় এসে নামল। চারপাশের মাটিগুলো চকচকে রূপালি রঙের, আর আকাশে একসঙ্গে 2টো চাঁদ দেখা যাচ্ছে। গাছের পাতাগুলো থেকে মৃদু নীল আলো ছড়াচ্ছে। রেশমা ঘোড়া থেকে আমাকে নামতে সাহায্য করে বলল, এটা হলো মায়াপুরী, জিন রাজ্যের সীমানা। ওই দেখো সামনে কি? রেশমার আঙুলের নির্দেশ বরাবর তাকাতেই আমার চোখ কপালে উঠল। একটু দূরে একটা বিশাল কাঁচের দেয়ালের ওপাশে আমাদের বন্ধু সজীব দাঁড়িয়ে আছে। তবে তার চোখে কোনো ভয় নেই, সে বেশ শান্ত মুখে একটা পাথরের ওপর বসে আছে। কিন্তু তার চারপাশটা ঘিরে কুয়াশার মতো অবয়বগুলো ঘুরে বেড়াচ্ছে। আমি সজীবকে ডাকতে যাব, এমন সময় রেশমা আমার মুখ চেপে ধরল। ফিসফিস করে বলল, এখনই চিৎকার করো না। যদি জিনের প্রহরীরা টের পায় তবে আমরা দুজনেই এখানে বন্দী হয়ে যাব। তোমাকে আজ রাতেই একটা সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তান্ত্রিকের দেওয়া প্রদীপ জ্বালিয়ে সজীবকে জোর করে মুক্ত করবে, নাকি আমার দেখানো এই গোপন পথ দিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যাবে? আমি এক চরম দ্বিধায় পড়ে গেলাম। একদিকে দাদুর গুরু তান্ত্রিকের কথা, অন্যদিকে চোখের সামনে দেখা এই অলৌকিক রূপকথার মতো রেশমা আর তার পক্ষীরাজ ঘোড়া। কাকে বিশ্বাস করব আমি? সময় কিন্তু দ্রুত ফুরিয়ে আসছে। নিচে গ্রামে আমার বাকি বন্ধুরা হয়তো এতক্ষণে আমার জন্য অপেক্ষা করছে। গল্পের আমি রেশমার কথাই বিশ্বাস করার সিদ্ধান্ত নিলাম। তান্ত্রিকের দেওয়া প্রদীপের চেয়ে নিজের চোখে দেখা এই পক্ষীরাজ ঘোড়া আর রেশমার শান্ত কণ্ঠস্বর আমাকে বেশি ভরসা দিচ্ছিল। আমি রেশমাকে বললাম, আমি তোমার কথাই শুনব। আমাকে বলো কিভাবে সজীবকে এই কাঁচের দেয়ালের ওপাশ থেকে বের করে আনা যাবে? রেশমা মাথা নেড়ে বলল, তাহলে আর এক মুহূর্তও সময় নষ্ট করা যাবে না। আমার হাত শক্ত করে ধরো।
আমি রেশমার হাত ধরতেই এক লহমায় আমাদের চারপাশের বাতাস চাবুকের মতো ঘুরতে লাগল। পরক্ষণেই নিজেকে আবিষ্কার করলাম সেই বিশাল কাঁচের দেয়ালটার ভেতরে, সরাসরি জিন রাজ্যের কেন্দ্রবিন্দুতে। ভেতরের পরিবেশটা বাইরে থেকে যতটা শান্ত দেখাচ্ছিল, আসলে ততটা ছিল না। চারদিকের বাতাস ভারী, আর সেখানে একটা অদ্ভুত গন্ধ। চারপাশ থেকে কেমন যেন ফিসফিসানি শব্দ ভেসে আসছিল, যেন শত শত অদৃশ্য চোখ আমাদের দিকে তাকিয়ে আছে। মাটির রং এখানে কুচকুচে কালো, আর চারপাশের গাছগুলোর ডালপালা সাপের মতো আঁকাবাঁকা। সজীব আমাদের দেখে চমকে উঠল। সে লাফিয়ে উঠে বলল, মারুফ, তুই এখানে কিভাবে এলি? তোদের তো আজ রাতে বাঁশঝাড়ে যাওয়ার কথা ছিল। আমি সজীবের হাত ধরে বললাম, সব কথা পরে হবে সজীব, আগে এখান থেকে বের হতে হবে। রেশমা আমাদের সাহায্য করছে। রেশমা সতর্ক চোখে চারপাশটা দেখতে দেখতে বলল, তাড়াতাড়ি করো, জিন রাজ্যের প্রহরীরা টের পেয়ে গেছে যে সীমানায় কেউ অনুপ্রবেশ করেছে। ওই দেখো, জিনের সেনারা ধেয়ে আসছে। তাকিয়ে দেখলাম দূরের কালো কুয়াশাগুলো দলা পাকিয়ে বিশাল আকৃতির সব ছায়ামূর্তি ধারণ করছে। তাদের চোখগুলো লাল আগুনের গোলার মতো জ্বলছে। তারা অত্যন্ত দ্রুত গতিতে আমাদের দিকেই এগিয়ে আসছে। রেশমা তার পকেট থেকে এক মুঠো চকচকে রূপালি ধুলো বের করে সজীব আর আমার গায়ে ছিটিয়ে দিল। বলল, এই ধুলো তোমাদের কিছুক্ষণ ওদের চোখ থেকে লুকিয়ে রাখবে, কিন্তু আমাদের জলদি ওই পক্ষীরাজ ঘোড়াটার কাছে পৌঁছাতে হবে। চল দৌড়াও। আমরা তিনজন হাত ধরাধরি করে সেই ভয়ঙ্কর ছায়ামূর্তিগুলোর মাঝখান দিয়েই মায়াপুরীর প্রবেশদ্বারের দিকে ছুটতে লাগলাম। পেছনে জিনের সেনাদের হুঙ্কার আর গড়গড় শব্দে পুরো জিন রাজ্য কেঁপে উঠছিল। গল্পের এই জিন রাজ্যের ভেতরের রোমাঞ্চকর দৃশ্যটি কেমন লেগেছে? রেশমা, সজীব আর আমি এক দৌড়ে মায়াপুরীর প্রবেশদ্বারে এসে দাঁড়ালাম। পক্ষীরাজ ঘোড়াটা ছটফট করছিল, যেন বুঝতে পেরেছিল বিপদ আসছে। রেশমা সজীবকে প্রথমে উঠতে বলল। ও উঠে বসার পর রেশমা আমাকে হাত ধরে টেনে তুলল। ও আমার ঠিক সামনে বসেছিল। রেশমার লম্বা চুলগুলো বাতাসের ঝাপটায় আমার মুখে এসে লাগছিল। জিন সেনারা আমাদের খুব কাছাকাছি চলে এসেছিল। ওদের হুঙ্কার আর গড়গড় আওয়াজে কানে তালি লেগে যাওয়ার মতো অবস্থা। জিনের রাজা নিজেই যেন আমাদের ধাওয়া করছিলেন। রেশমা পক্ষীরাজ ঘোড়ার ঘাড়ে হালকা একটা চাপ দিল। ঘোড়াটা বিশাল ডানা মেলে আকাশপানে উড়াল দিল। জিনের সেনারা লাফালাফি শুরু করল, কিন্তু আমাদের নাগাল পেল না। আমরা জিন রাজ্য থেকে অনেক উপরে উঠে গিয়েছিলাম। নিচে জিন রাজ্যের কালো কুয়াশা আর আমাদের গ্রামে হালকা আলোর বিন্দুগুলো ছোট হতে হতে মিলিয়ে গেল। রেশমার চুলের গন্ধটা আমাকে এক অদ্ভুত নেশায় ডুবিয়ে দিচ্ছিল। ও আমার সামনে বসেছিল, ওর শরীরের উষ্ণতা আমি অনুভব করতে পারছিলাম। রেশমা আমার হাত ধরে বলেছিল ও আমাকে সাহায্য করবে। ওর কথাগুলো আমার বুকের ভেতর এক অদ্ভুত দোলা দিচ্ছিল। আমি ওর লম্বা চুলগুলো আলতো করে ছুঁয়ে দিলাম। রেশমা চমকে উঠে আমার দিকে তাকাল। ওর চোখ দুটো অন্ধকারে জোনাকির মতো জ্বলজ্বল করছিল। ও হাসল, এক মিষ্টি হাসি। সেই হাসি দেখে আমার মনে হলো ও শুধু ভালো মেয়েই নয়, ও একটা অলৌকিক জগতের কেউ। রেশমার সেই হাসি আর ওর নরম স্পর্শে আমার বুকের ভেতর প্রেমের ফুল ফুটতে লাগল। আমি জানতাম রেশমা আমার কাছে শুধু একজন বন্ধু নয়, ও তার চেয়েও বেশি কিছু। রেশমার কথা শুনে আমার চোখ তো ছানাবড়া। আমি বিস্ময়ে কিছুক্ষণ কোনো কথাই বলতে পারলাম না। আমার সামনে দাঁড়িয়ে থাকা এই অসম্ভব সুন্দরী মেয়েটি আসলে কোনো সাধারণ মানুষ নয়, ও একটা সত্যিকারের পরী। আমি নিজের হাতটার দিকে তাকালাম, যে হাতটা রেশমা এখনও শক্ত করে ধরে রেখেছে। ওর ছোঁয়াটা এত নরম আর এত চেনা লাগছিল যে ও পরী জানার পরও আমার মনে কোনো ভয় কাজ করছিল না। উল্টো মনের কোণে অন্যরকম একটা ভালো লাগা দোলা দিয়ে গেল। আমি আমতা আমতা করে বললাম, তার মানে সেদিন বাঁশঝাড়ে উল্টো হয়ে ঝুলে তুমি আমাদের ভয় দেখাচ্ছিলে? আর পল্টু যে ভয়ে প্যান্ট ভেজানোর অবস্থা করেছিল, সেটা তোমারই কাণ্ড? রেশমা খিলখিল করে হেসে উঠল। ওর হাসির শব্দটা যেন কোনো রূপালী ঝরনার মতো শোনাল। আমি একা দাঁড়িয়ে রইলাম, কিন্তু আমার মনটা তখন খুশিতে আর এক অদ্ভুত ভালো লাগায় ডানা মেলে উঠছিল। গল্পের এই মিষ্টি মোড়টি কেমন লেগেছে? রেশমা চলে যাওয়ার পর আমি দীর্ঘক্ষণ সেই ভোরের আকাশের দিকে তাকিয়ে রইলাম। বাতাসে তখনও ওর রেখে যাওয়া মিষ্টি সুবাস লেগেছিল, আর আমার মনে লেগেছিল এক অদ্ভুত মায়াবী অনুভূতি। সজীব এখন নিজের ঘরে নিরাপদে ঘুমাচ্ছে, আর আমাদের জীবনটাও আবার স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে। তবে আমার জীবনের এই অলৌকিক আর সুন্দর অধ্যায়টা আমি কোনোদিনও ভুলব না।
বাঁশঝাড়ের সেই পরী রেশমা আজীবন আমার হৃদয়ের একটা বিশেষ জায়গায় থেকে যাবে। আর এভাবেই শেষ হলো আমাদের বাঁশঝাড়ের পরীর গল্প। প্রিয় লিসেনার্স, গল্পটা আপনাদের কেমন লাগলো? যদি সালাউদ্দিন, পল্টু, সজীব আর রেশমার এই ফানি এবং রহস্যময় গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আপনাদের বন্ধুদের সাথে গল্পটি শেয়ার করতে একদম ভুলবেন না। আর এমন আরও অনেক চমৎকার এবং গা ছমছমে গল্প শুনতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। কমেন্ট করে জানান গল্পের কোন অংশটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।